তো ঘটনাটি একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস ঘটনা। তো এই ঘটনায় একটু যদি ব্যাকগ্রাউন্ডে বলি, যে তার হাজবেন্ড জনাব শফিউল আলম শাহিন, তিনি একজন পশু চিকিৎসক। তার প্রাইভেট প্র্যাকটিসের জন্য তিনি প্রতিদিনকার মতো ঘর থেকে বের হন। 9টার দিকে তিনি বের হন। বের হওয়ার পরে তার স্ত্রী তাকে কনস্টেবল গেট পর্যন্ত নিচতলায় নামিয়ে দেয়। তাদের চারতলা বাড়ি, তারাই মালিক, তিনতলাতে তারা বসবাস করে থাকেন। তো তার স্ত্রী বাসায় চলে যাওয়ার পরে তিনি যথারীতি তার কর্মক্ষেত্রে কাজ করতে থাকেন। তো কোনো একটা প্রয়োজনে তিনি 10টার কিছু সময় পরে তার স্ত্রীকে ফোন করেন, সম্ভবত 10টা 51, আমি যদি ভুল না হই। তার স্ত্রীকে ফোন করেন এবং স্ত্রী ফোন রিসিভ করেন না। তিনি বারবার ফোন করতে থাকেন, রিসিভ না করলে তার মনে কিছুটা খটকা লাগে, যে এরকমটা নর্মালি কখনো দেখা যায় না। পরবর্তীতে প্রতিবেশীদের সাথে একটু যোগাযোগ করেন। এরপরে একই সময়ে তাদের বাসার যিনি গৃহ পরিচারিকা, তিনিও বাসায় আসেন। আসার পরে দেখেন যে তাদের দরজাটা বাইরে থেকে সামান্য খোলা অবস্থায় রয়েছে। তো গৃহ পরিচারিকা ভিতরে ঢুকেই তিনি রক্তাক্ত অবস্থায় নাজমা আলমকে দেখতে পান। সোফার উপরে উনি বসে আছেন রক্তাক্ত অবস্থায়। পরবর্তীতে তিনি চিৎকার চেঁচামেচি করেন, অন্যান্য লোকজন, পাড়ার প্রতিবেশী সবাই চলে আসেন, তার হাজব্যান্ডকে খবর দেওয়া হয়। তো এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। আমাদের টাঙ্গাইল সদর থানার টিম, আমাদের ডিবি পুলিশ, টাঙ্গাইল জেলা সিআইডি, পিবিআই সহ অনেকগুলো টিম আমরা একত্রে ঘটনাস্থলে কাজ করতে থাকি। তো ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই যে মহিলার মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে, তার গলায় রশি পেঁচানো আছে এবং সোফায় বসা অবস্থায় হাত বাঁধা অবস্থায় ছিল। তো এই ধরনের ঘটনা যখন ঘটে তখন জনমনে বা এলাকাতে বা সমাজের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়। তো স্যারের, আমাদের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার স্যারের তাৎক্ষণিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা সদর থানা পুলিশ কাজ শুরু করি। তো কাজ শুরু করতে গিয়ে আমরা বিভিন্ন ঘটনার আলামত এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থান সব কিছু বিবেচনা করে আমরা যেটা বুঝতে পারি যে এটা ডাকাতি বা এই ধরনের কোনো ঘটনা নয়। যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা হয়তো পরিচিত বা তার খুব কাছের মানুষের দ্বারা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটনাটা ঘটানো হয়েছে। এই ঘটনা তদন্তের একটা পর্যায়ে আমরা সন্দেহভাজনদের একটা তালিকা তৈরি করে আমরা তাদেরকে আমাদের হেফাজতে নিই জিজ্ঞাসাবাদের জন্য। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা মোহাম্মদ মোশাররফ হোসেন, তিনি মসজিদ, এখানে যে একটা মসজিদ আছে সেই মসজিদের মুয়াজ্জিন হিসাবে দীর্ঘ প্রায় 20 বছর ধরে চাকরি করছেন এবং এই পরিবারের সাথে তার 18 বছরের সম্পর্ক, পুরাতন সম্পর্ক। তাদের সাথে মানে সেই বাসায় তারা ভাড়া ছিলেন। তো বর্তমানে তিনি মসজিদে অবস্থান করেন। দেখা যায় তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু স্বীকার করেন এবং আপনারা জানেন ইতিমধ্যেই যে তিনি কিন্তু ইয়েতেও কথা বলেছেন, সংবাদ মাধ্যমেও কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতেও তিনি কিন্তু বক্তব্য দিয়েছিলেন যে তিনি এই বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছিলেন এবং বিচার চান। তো তাকে সন্দেহ করার মানে খুবই সামান্য কারণ ছিল, কিন্তু সেটাও আমরা বাদ দিইনি, আমরা কাজ করা শুরু করি। তো একটা পর্যায়ে গিয়ে আমরা জানতে পারি যে সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তির সাথে তার যোগাযোগ হয় এবং যোগাযোগটা তিনি যেভাবে করেছেন সেটাও মানে অত্যন্ত পরিকল্পিতভাবে, যাতে তার সাথে, সন্তোষের সাথে যে তার যোগাযোগ হয়েছিল এটা কোনোভাবে প্রকাশ না পায়, সে গোপনে তার সাথে যোগাযোগ করেছিলেন। তো পরবর্তীতে এই যোগাযোগটা যে তিনি গোপনে করেছিলেন এবং তিনি লুকাতে চেয়েছিলেন, এই বিষয়টাকে আমরা সামনে এনে এটা নিয়ে আমরা এগোতে থাকি। তো যখন সন্তোষ কর্মকারের বিষয়ে আমরা জানতে পারি, আমরা তাকে হেফাজত নিই। পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদে সন্তোষ কর্মকার স্বীকার করেন যে মোশাররফ হোসেনের কাছ থেকে তিনি এই স্বর্ণর বালা এবং চেনটি পেয়েছেন। পরবর্তীতে মোশাররফ হোসেনকে যখন আমরা তথ্য উপাত্ত সামনে এনে জিজ্ঞাসাবাদ করা শুরু করি পুনরায়, তখন তিনি এই বিষয়টা স্বীকার করেন।